আনমুট করে। আচ্ছা, আমরা সবাই নিচ থেকে আসলে মিউট থাকবো। দেখেন, আমি চাইলেই সবাইকে মিউট করে দিতে পারি, কিন্তু তখন ক্লাসটা জীবন্ত থাকে না। হ্যাঁ, যদি আপনারা সবাই মিউট থাকেন তখন এইটাকে আসলে মনে হয় যে রেকর্ডিং ক্লাসের মতো, যে আমি শুধু অনর্গল বলে যাচ্ছি, আপনারা শুধু শুনতেছেন। তখন এটা একটা রেকর্ডিং ক্লাস বা একটা মরা ক্লাস মনে হয়। তো ক্লাসটাকে জীবন্ত করতে চাইলে অ্যাটলিস্ট স্টুডেন্ট কথা বলবে, মেন্টরও কথা বলবে, এটাই স্বাভাবিক, তবে আনইউজুয়াল কথাগুলো না। যেমন আমি কোনো একটা বিষয় নিয়ে বোঝাচ্ছি, আপনার কোনো একটা প্রবলেম আপনি ফেস করছেন, আপনি আমাকে চাইলে জিজ্ঞেস করতে পারেন যে ভাইয়া, আমি তো এটা বুঝতে পারছি না, আমাকে কাইন্ডলি এটা পুনরায় আবার একটু বুঝিয়ে দেন। ঠিক আছে, কিন্তু আনইউজুয়াল কথা লাইক আপনার পাশ থেকে কেউ কথা বলছে, আপনি ফোনে কথা বলছেন, এগুলো করা যাবে না। সবাই আমরা নিচ থেকে মিউট থাকবো, আমরা সবাই ভদ্রতার পরিচয় দেবো, হ্যাঁ? ওকে। আচ্ছা, যাই হোক, আমি জানি না স্যার কিভাবে দেখিয়েছে, তো আমি জাস্ট আমার প্রথম থেকেই আমি শুরু করছি। দেখেন, আপনারা হয়তোবা জেনেছেন যে এটা মেনু বার, এটা হচ্ছে আপনার অপশন বার, এটা টুল বার, এগুলো আপনারা জেনেছেন সবাই। তো যাই হোক, ফার্স্ট আমাদের যেটা আছে এটা হচ্ছে আমাদের সিলেকশন টুল। সো সিলেকশন টুলের কাজটা কি, যে আমার যে কোনো অবজেক্ট লাইক শেপ হতে পারে, ইমেজ হতে পারে, বা যে কোনো কিছুই হতে পারে, এই অবজেক্ট গুলাকে আমি এই টুলস এর মাধ্যমে চাইলে সিলেক্ট করতে পারি। এইটাই হচ্ছে সিলেকশন টুলের কাজ। ইভেন আমি যদি কোনো কিছুকে মুভ করতে চাই, মুভ মিন্স কি, আমরা এটা বুঝি যে কোনো কিছুকে লাইক কোনো একটা অবজেক্ট উপরের দিকে আছে, আমি যদি এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসতে চাই, এটাকে বলা হয় মুভ করা। তো এই মুভ করতে গেলেও আমাদের কিন্তু সিলেকশন টুলের হেল্পটা লাগবে। ইভেন আমি যদি কোনো কিছুকে ছোট বা বড় করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সিলেকশন টুলের কাজটা লাগে। তো আমি বিষয়টাকে আবার একটু পুনরায় রিপিট করি। লাইক ধরেন যে এইটাকে বলা হয় আমাদের শেপ টুল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ইলাস্ট্রেটর অলওয়েজ শেপ নিয়ে কাজ করে। এখন আপনারা হয়তো বা আহ, বুঝবেন না যে আপাতত শেপটা আসলে কি। দেখেন, নর্মালি একটা বিষয় আপনাদের একটু দেখাই। সেটা হচ্ছে যে আমি জাস্ট এখানে একটা রেক্টেঙ্গুলার মেক করলাম। দেখেন, আপনারা রেক্টেঙ্গুলার মেক করতে পারেন আমি জানি। তো একটা রেক্টেঙ্গুলার মেক করলাম, এইটাই হচ্ছে একটা শেপ। এখন শেপ বলতে মানে এইখানে শেপ বলতে যেটাকে বুঝতে পারছি আমরা, আপনি সাপোজ ধরেন আপনার সামনে যে কোনো বস্তুই থাকুক না কেন, আপনি বলতে পারেন এটা একটা শেপ। কস কেন? শেপের কিন্তু একটা আকার থাকে, একটা আকৃতি থাকে, একটা অবয়ব থাকে, তাই না? তো আপনি যে কোনো কিছুকে শেপ বলতে পারেন। বাট তারপরও আমাদের সফটওয়্যার ভাষায় শেপের আলাদা একটা সংজ্ঞা আছে। যেমন আমি যদি এটাকে শেপ বলি, তাহলে এর কিছু নির্দিষ্ট পয়েন্ট বা কিছু নির্দিষ্ট ইন্ডিকেটর থাকে। কেমন? যেমন দেখেন, এই যে যে শেপটা আছে, এই শেপের একটু খুব ভালোভাবে আমি খেয়াল করি। দেখেন, এইখানে আপনারা এই যে একটা ব্লু দাগ দেখতে পাচ্ছেন না? দেখেন তো, একদম ব্লু একটা লাইন চলে গিয়েছে। এবং দেখেন প্রতিটা কর্নারে একটা পয়েন্ট আছে। এগুলা কি আমরা দেখতে পাচ্ছি? বলেন তো একটু। একজন করে আমরা কথা বলবো, মানে একটু জাস্ট অ্যান্সার করব। জি স্যার। জি দেখ, ভাইয়া। আচ্ছা, এইটার কি নাম জানি আমরা? এগুলাকে কি বলা হয়, নাম জানি? আপার লাইন হয়তো। না। আচ্ছা, পিকজেল। না। আচ্ছা, আমি দেখেন, এই যে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটার নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। দেখেন, সবাই একটু ভালোভাবে খেয়াল করুন। অঙ্কর পয়েন্ট। এই পয়েন্টটার নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। দেখেন, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে, এইখানে অর্থাৎ চারটা কর্নারে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এবং প্রতিটা অ্যাঙ্কর পয়েন্টকে মিলানোর জন্য একটা লাইন এদিক থেকে চলে গিয়েছে। দেখেন, প্রতিটা অ্যাঙ্কর পয়েন্টকে মিলানোর জন্য একটা লাইন চলে গিয়েছে, অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা লাইন আসছে, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা লাইন আসছে। এই লাইনটার নাম হচ্ছে পাথ লাইন। পাথ লাইন। বিষয়টা আমরা একটু নোট ডাউন করে রাখবো, কিন্তু আমাদের লাগবে, অবশ্যই লাগবে। আমাদের পয়েন্টগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এবং দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে মিলানোর জন্য যে লাইনটা যায়, সেই লাইনটার নাম হচ্ছে পাথ লাইন। তাহলে আমরা এবার বিষয়টা যদি বুঝি, যে সফটওয়্যারের ভাষায় যদি সেটা শেপ হয়, তাহলে তার অ্যাঙ্কর পয়েন্ট থাকতে হবে প্লাস পাথ লাইন থাকতে হবে। যদি অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ লাইন না হয়, তাহলে আপনি সফটওয়্যারের ভাষায় সেটাকে শেপ বলতে পারবেন না। তাহলে শেপটা কি, এটা কি আমরা বুঝতে পারছি এখন? আর একটা কোয়েশ্চেন, যদি রাউন্ড শেপ বা অন্যান্য কোনো শেপ হয় সেক্ষেত্রে সেটা আমাদের শেপ হচ্ছে না, কারণ রাউন্ডের ক্ষেত্রে তো আমার অ্যাঙ্কার পয়েন্টটা থাকে না। আপনি আগে আমার পরিভাষাটা বুঝান, এগুলো সব অ্যান্সার পাবেন আস্তে আস্তে। শেপের সংজ্ঞাটা কি এখন বুঝতে পারছেন? শেপের কি কি থাকবে যেটা দেখলে আপনি চিনতে পারবেন যে এটা একটা শেপ? এটা কি বুঝতে? অ্যাঙ্কার পয়েন্ট এন্ড অ্যাঙ্কর পয়েন্ট এবং পাথ লাইন, এইটা যদি না থাকে তাহলে শেপ হবে না। এবার দেখি,
আমার ইলাস্ট্রেটরে আমি যা কিছুই করব না কেন, আমার ইলাস্ট্রেটরে এটা তো আমার টুল প্যানেল, আমি তো এটা জানি। তো আমি ইলাস্ট্রেটরে যা কিছুই করব প্রত্যেকটাই আসলে শেপ হবে, প্রতিটাই শেপ কোনো না কোনো ভাবে। যাই হোক, আমি আসলে দেখেন তো এদিক থেকে আমরা একটা শেপ মেক করেছিলাম। যাই হোক, আমি আবার একটা রেক্টেঙ্গুলার মেক করছি, জাস্ট একটা রেক্টেঙ্গুলার মেক করলাম। তো এই যে রেক্টেঙ্গুলারটা আমরা মেক করলাম, এটা হচ্ছে আমাদের অপশন বার। দেখেন, এটা হচ্ছে আমাদের অপশন বার। সো আমাদের প্রতিটা টুলসেরই একটা নিজস্ব অপশন থাকে। লাইক দেখেন, আমি যখন সিলেকশন টুলে থাকবো তখন আমার অপশনটা হবে এক রকমের। আমি যদি ড্রেগ সিলেকশন টুলে থাকবো আমার অপশনটা দেখেন, আমি যদি ম্যাজিকন টুল বা এদিক থেকে আমার শেপার্ড টুল বলেন, ইরেজার টুল বলেন, এই প্রতিটা টুলসের নিজস্ব একটা অপশন থাকে এবং হালকা পাতলা এদিকে চেঞ্জ হয়। যাই হোক, এদিক থেকে যখন আমি আমার রেক্টেঙ্গুলারটাকে একটু মেক করব, জাস্ট একটা রেক্টেঙ্গুলারকে মেক করব, এটা যেহেতু আমার অপশন বার, এই অপশন বারে এইটা হচ্ছে আমার ফিল কালার, এটা হচ্ছে আমার ফিল কালার। তো আমি যদি দেখেন অ্যারো চিহ্নতে জাস্ট ক্লিক করি, ক্লিক করলে এখানে আমরা অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। এদিক থেকে আমি যে কোনো একটা কালারের উপর চুজ করলে সেই কালারটা এখানে চলে আসতেছে। এটা হচ্ছে আমাদের ফিল কালার। এগুলো বোধহয় স্যার কি দেখাইছিলেন আপনাদের? না স্যার স্যার, এখন আমাদের show দেখায় নাই। আচ্ছা, মানে আচ্ছা, আমরা তাহলে দেখি, প্রথম থেকে দেখি, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমাদের ফিল কালার। এখন ফিল কালারটা কেমন দেখেন, একটা শেপের মধ্যে, একটা শেপের মধ্যে যে কালারটা থাকে সেই কালারটাই বেসিক্যালি হচ্ছে ফিল কালার। এরপরে আমি যদি চাই এই ফিল কালারটাকে আমি অফ করে দিব, এবং সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি আপনার সিলেকশন টুল দিয়ে আপনার শেপ গুলাকে সিলেক্ট করতে হয়। যেমন আমি যখন রেক্টেঙ্গুলারটাকে মেক করছি, এই রেক্টেঙ্গুলারটাকে যদি আমার মুভ করতে হয় তাহলে আমার সিলেকশন টুলে এসে এই শেপের উপর ক্লিক করতে হবে। ক্লিক করে কিন্তু এটাকে আমি সহজেই এই যে নড়াচড়া করতে পারছি, জাস্ট আমি মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করব, যেদিকে ইচ্ছা সেদিকে কিন্তু আমি আমার শেপটাকে মুভ করতে পারছি। এখন আমার যদি এটাকে ছোট বা বড় করার প্রয়োজন হয় তখন আমি কি করব, দেখেন আমি যখন সিলেকশন টুল দিয়ে আমার শেপের উপরে যে সিলেক্ট করছি আমি কিন্তু চাইলেই মুভ করতে পারছি। এখন আমার চারপাশে কিন্তু একটা বক্সও আছে দেখেন, আমি যদি যে কোনো একটা কর্নার থেকে আমার শেপটাকে চাইলেই ছোট করে ফেলতে পারি। অর্থাৎ আমি যে কোনো একটা কর্নারে যাব, গিয়ে আমার শেপটাকে জাস্ট একটু ড্রাগ করব, এইভাবে করে করে দেখবো আমি যে কোনো ভাবে কিন্তু এটাকে ছোট বা বড় করতে পারছি। দেখেন, আমি যদি এই পাশ থেকে এটাকে টেনে একটু বড় করতে চাই আমি চাইলেই করতে পারছি। আমি যদি এই পাশ থেকে এটাকে টেনে একটু বড় করতে চাই আমি চাইলেই করতে পারছি। আমি এদিক থেকে যদি টেনে জাস্ট লাইক এটাকে একটু ছোট করতে চাই আমি চাইলেই করতে পারছি। অর্থাৎ আমি চাইলে যে কোনো সাইডকে বড় বা ছোট করতে পারছি। এখন আমার যদি দেখেন প্রপার রেশিও অনুসারে ছোট বা বড় করতে হয় তখন আমার কি করতে হবে? প্রপার রেশিও বলতে বুঝি কেমন, সাপোজ আপনাকে বলা হলো যে ভাই আপনি হচ্ছে একটা সার্কেল মেক করবেন, লাইক একদম পিওর একটা সার্কেল আপনি মেক করবেন। দেখেন, আপনি একটা পিওর মনে সার্কেল মেক রাখছি। করলেন সাপোজ, আমি বোঝাচ্ছি এগুলো কোথায় পাবেন, জাস্ট এটা বোঝানোর জন্য। তো এই যে যে পিওর সার্কেলটা আপনি মেক করলেন, এখন যদি আপনাকে বলা হয় যে ভাই তুমি যেটা মেক করছো এটা আরেকটু ছোট হবে, দেখেন বিষয়টা বুঝান, এটা আরেকটু ছোট করা প্রয়োজন। এখন আপনি কি করলেন, একটা সাইড থেকে এটাকে টেনে আপনি এভাবে ছোট করে দিলেন। দেখেন এটা কিন্তু প্রপারলি কি সার্কেল থাকলো নাকি এখন ডিম্বাকৃতি হয়ে গেল? কেমন হয়ে গেল বিষয়টা দেখেন তো, ডিম্বাকৃতি হয়ে গিয়েছে না? এটা কি সার্কেল থাকলো? না স্যার। না স্যার, সার্কেল নাই। তাহলে এটার কি নো স্যার। রেশিও, এই রেশিওটা কি ঠিক থাকলো নাকি রেশিওটা নষ্ট হয়ে গিয়েছে বলেন তো? নষ্ট হয়ে গেছে স্যার। নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে হয়ে গেছে। গেছে স্যার, রাইট। নষ্ট এটা হয়ে কিন্তু গেছে। নষ্ট হয়ে গেল তাহলে। কিন্তু আপনাকে বলা হচ্ছে যে তুমি তোমার প্রপার রেশিওটাকে ঠিক রেখে ছোট করবা। সেক্ষেত্রে আপনারা কিভাবে ছোট করবেন? আপনি কিবোর্ড থেকে শিফট এবং অল্টার, শিফট এবং অল্টার বাটনটা একই সাথে প্রেস করবেন। শিফট অল্টার বাটনটা একই সাথে প্রেস করে আপনি যখন এটাকে ছোট করবেন দেখেন এটা প্রপার রেশিও অনুসারে ছোট হবে। আপনি যদি এটাকে বড়ও করেন দেখেন প্রপার রেশিও অনুসারে ছোট বা বড় হবে, অর্থাৎ ওর কিন্তু প্রপার রাউন্ডটা ঠিক থাকতেছে। তো এই প্রসেসে আপনি চাইলে ছোট বা বড় করতে পারেন। কি বাটন বললাম? শিফট এবং অল্টার বাটনটা একই সাথে প্রেস করে আপনি যদি ছোট বা বড় করেন তাহলে প্রপার রেশিও মেনটেন করে ছোট বা বড় হবে। আচ্ছা যাই হোক, আমরা ছিলাম কোথায়? রেক্টেঙ্গুলার টুলে। তো আমি আবার একটু রেক্টেঙ্গুলারটা এদিক থেকে মেক করলাম। তো সেম প্রসেস, আপনি সিলেকশন টুলে আসেন, আপনি যে কোনো একটা কর্নার ধরে তো ছোট বড় করতে পারছেনই, আপনি যে কোনো একটা সাইড ধরে কিন্তু ছোট বড় করতে পারছেন। আপনাকে যদি বলা হয় যে ভাইয়া তুমি তোমার প্রপার রেশিওটা অনুসারে ছোট বড় করো, তাহলে আপনি শিফট এবং অল্টার প্রেস করে যখন ছোট বড় করবেন প্রপার রেশিও অনুসারে ছোট বা বড় হবে। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আমরা ছিলাম জি কোথায়? স্যার। ফিল কালারে। জি, বুঝতে পেরেছি।
সো এটা হচ্ছে আমাদের ফিল কালার। আমাদের ফিল কালারটা একটা শেপের মধ্যে যে কালারটা থাকে সেইটাই বেসিক্যালি ফিল কালার। আপনি যদি ফিল কালারটাকে চেঞ্জ করতে চান, আপনি জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, এদিক থেকে আপনার যে কালারটা ভালো লাগে আপনি চাইলেই সেই কালারটাকে দিয়ে দিতে পারেন। শুধু এখান থেকেই নয়, আপনি দেখেন যদি একটু নিচের দিকে চলে আসেন, এইখানে আপনি কালার প্যানেল দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে কালার প্যানেল। তো এই যে যে বক্সটা দেখেন, যে বক্সটার মধ্যে আপনার এই যে ফুল রেড কালারটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বেসিক্যালি রেড কালার থাকবে না। আপনি যে কালারটা আপনার শেপের মধ্যে থাকবে বা যে কালারটা এইখানে থাকবে সেই কালারটাই কিন্তু আপনার শেপের মধ্যে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ফিল কালার বক্স। আপনি যদি ফিল কালার বক্সের উপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলেই আপনাকে একটা কালার পিকার ওপেন করে দিচ্ছে। এন্ড এই দিক থেকে আপনি দেখেন এটা হচ্ছে আপনার কালার সোয়াস বা কালার লাইন বা কালার পিকার, যেটা ইচ্ছা আপনি বলতে পারেন। আপনি যেভাবে মনে রাখতে পারেন, কালার লাইন, কালার সোয়াস, কালার পিকার, যেটা ইচ্ছা। তো এইখান থেকে আপনি সাপোজ ধরেন যে ব্লু কালার দিবেন, অর আপনি এইদিকে দেখেন রেড কালার আছে, আপনি রেড কালার দিবেন, ওকে, আপনি এইখানে কালারটা সিলেক্ট করতে পারবেন। ইভেন আপনি যেইখানে ক্লিক করতেছেন দেখেন সেই কালারটাই কিন্তু সিলেক্ট হচ্ছে। এই সিলেক্টকৃত কালারটা কোথায় ওপেন হচ্ছে? এই যে এইখানে ওপেন হচ্ছে, জাস্ট এইখানে। সো আপনি এইভাবে ক্লিক করে আসেন, আপনার ব্লু কালার দরকার, আপনার এটা হচ্ছে ওই যে আপুদের পছন্দের কালার একটা। তো এই জাতীয় যে কালার গুলো আছে, আপনি যেই কালারটা পছন্দ আপনি সেই কালারটা নিয়ে জাস্ট ওকে প্রেস করবেন, দেখেন এইখানে কিন্তু সেই কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এইখানে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। বেসিক্যালি এইখানে যে কালারটা থাকবে সেই কালারটাই আপনার শেপের মধ্যে অ্যাপ্লাই হবে। তো আপনি জাস্ট ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে আপনার যদি অন্য কোনো কালার নিতে ইচ্ছা করে আপনি নিয়ে নেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনার এই কালারটা পছন্দ হয়েছে, ওকে প্রেস করেন, দেখেন কালারটা কিন্তু চলে আসছে। এইটাই বেসিক্যালি হচ্ছে আমার ফিল কালার। তো আমি চাইলেই আমার শেপের কালারটাকে খুব সহজে পরিবর্তন করতে পারছি। আচ্ছা, এখন আমি যদি আমার ফিল কালারটাকে রাখবো না, আমি অফ করে দিব, এটাকে বলা হয় নান। নান মানে কি? কোনো কিছুই না, তাই তো? সো আমার এই যে ফিল কালারটা আছে এটাকে আমি নান করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কিভাবে করব? দেখেন, এইটা হচ্ছে আমার ফিল কালার বক্স। এটা তো আমি বুঝতে পারতেছি, নিচে তিনটা অপশন আছে দেখেন, এটা হচ্ছে কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে নান। এখন আপনার এটা হচ্ছে কালার, এটাকে বলা হয় ফিল কালার। ফিল কালার মিন্স হচ্ছে, বা সলিড কালার, সলিড কালার মিন্সটা হচ্ছে কি, যে আপনার যে কোনো একটা কালার থাকবে। দেখেন এইখানে কয়টা কালার আছে বলেন তো? একটা কালার আছে। সো এইটা মিন্স কি? সলিড কালার। এখন এইখানে যদি দুইটা বা তিনটা কালার থাকতো তখন এইটা হয়ে যাইতো গ্রেডিয়েন্ট কালার। ওকে, তো এইগুলো আস্তে আস্তে জানবেন, গ্রেডিয়েন্ট কি, সলিড কি, এগুলো আপনারা আস্তে আস্তে জানবেন। জাস্ট আজকে আমি একটু প্রয়োজনের জন্য জাস্ট বললাম যে আমার এই তিনটা অপশনের মধ্যে প্রথমটা হচ্ছে কালার বা সলিড কালার, তারপর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এবং লাস্ট যেটা আছে এটা হচ্ছে নান। আপনি যদি দেখেন এই নান অপশনে ক্লিক করেন, আপনারা গ্রেডিয়েন্টে কিন্তু আপাতত ক্লিক করবেন না, গ্রেডিয়েন্ট পরে শিখবেন আরো। সো আপনি যদি নান অপশনে ক্লিক করেন, ক্লিক করলে দেখেন আপনার কালারটা কিন্তু উধাও হয়ে গিয়েছে, মানে কি কোনো কালারই নেই। আপনি যদি আবার কালারের উপর ক্লিক করেন সেক্ষেত্রে আবার আপনার কালারটা চলে আসবে, and আপনি কালার বক্সের উপর ক্লিক করে যে কোনো কালারটা কিন্তু চাইলেই নিয়ে নিতে পারেন। এই হচ্ছে আমাদের কালার চেঞ্জের প্রসেস। এইটুকু কি আমরা বুঝতে পেরেছি সবাই? কোনো সমস্যা আছে আমাদের? আহ, জি স্যার, বুঝতে পারছি স্যার। একটা জিনিস শিওর হতে চাচ্ছিলাম। সেক্ষেত্রে আপনি ইলিপস টুলটা যেটা দেখালেন যে হচ্ছে যে শিফট প্লাস অল্টার চাপ দিলে ঠিক মাঝখান থেকে বের হয়। হুম তো আর আরেকটা জিনিস যেটা এতদিন তো আমি শিফট দিয়ে বড় করতাম, শিফট চাপা দিলে হচ্ছে যে যে কোনো এক সাইড থেকে বড় হবে, বিষয়টা এরকমই না? হুম 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 আর যদি আমি শিফট অল্টার চাপ দিই তাহলে সরাসরি একদম সেন্টার পয়েন্ট থেকে হচ্ছে যে ছোট বড় হবে। হুম। আচ্ছা আমি দেখাচ্ছি, হ্যাঁ রাইট। আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। সো এইটা গেল আমার ফিল কালার। আমি চাইলে এটাকে নান করতে পারছি, আবার চাইলেই ওপেন করতে পারছি। সেম কাজটা আমি কিন্তু আমার অপশন বার থেকে করতে পারি। যেমন এটা হচ্ছে আমাদের ফিল কালার, আমি কিন্তু চাইলে এইখান থেকেও করতে পারছি, টুল বার থেকেও করতে পারছি, অথবা অপশন বার থেকেও করতে পারি। যেমন আমি যদি এই অ্যারো চিহ্নতে জাস্ট ক্লিক করি, ক্লিক করলে আমাদের কালার প্যালেটটা ওপেন হবে। এই যে দেখেন উপরে একদম কর্নারে নান অপশনটা আছে, আমি যদি এখানে ক্লিক করি আমার কালারটা চলে যাচ্ছে, অর্থাৎ নান হয়ে যাচ্ছে। আমি যদি আবার কালারটাকে ওপেন করতে চাই, যে কোনো একটা কালারের উপর সিলেক্ট করলে আমার সেই কালারটা এখানে ওপেন হয়ে যাবে। এটা ছিল আমাদের ফিল কালার। এরপরে পাশে যে বক্সটা আছে এটাকে বলা হয় স্ট্রোক কালার। স্ট্রোক কালার, আচ্ছা স্ট্রোক কালারটা কি? স্ট্রোক কালারটা সাধারণত বর্ডারে হয়, অর্থাৎ আউটলাইন একটা কালার। আউটলাইন বলতে আমরা কি বুঝি? অর্থাৎ যে কোনো অবজেক্টের বা যে কোনো বস্তুর শেষ অংশ, যেটা মানে একদম শেষের যে পার্টটা, সেটাই হচ্ছে আপনার স্ট্রোক। অর্থাৎ আপনার শেষে বডির চারপাশে, লাইক আপনি যদি আপনার বডিটাকে একটা শেপ মনে করেন, তাহলে আপনার বডির একদম সাইড, একদম লাস্ট সাইড যেটা, সেটাই হচ্ছে আউটলাইন, এবং এই আউটলাইনে যে কালারটা থাকবে সেটা হচ্ছে স্ট্রোক কালার। অর্থাৎ আমার এই শেপের বর্ডার লাইনে যে কালারটা থাকবে
সেটাই হচ্ছে স্ট্রোক কালার। তো আমি যদি এই অ্যারো চিহ্নতে ক্লিক করি স্ট্রোক কালারে এসে, এন্ড সাপোজ আমরা একটা রেড কালার স্ট্রোক কালারে দিয়ে দিলাম, দেখেন যখনই আমি রেড কালারটা দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে খেয়াল করেন, দেখেন আমার বর্ডারে কিন্তু একটা কালার চলে আসছে, একটা রেড কালার কিন্তু চলে আসছে। এখন সাপোজ আমি আমার শেপটাকে সিলেক্ট করলাম, অলওয়েজ আপনি যদি শেপকে সিলেক্ট না করে এখানে যে কোনো পরিবর্তন করেন না কেন, কোনো পরিবর্তন কিন্তু আপনার শেপের মধ্যে অ্যাপ্লাই হবে না। সো আগে শেপকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে আপনি এবার এইখানে আপনি পরিবর্তন করতে পারেন। এখন আমি যদি আমার ফিল কালারটাকে দেখেন অফ করে দিই, অফ করে দিলে আমার দেখেন যে জাস্ট কিন্তু শুধু স্ট্রোক কালারটা এইখানে দেখা যাচ্ছে। এখন যখন স্ট্রোক কালারটা দেখা যাচ্ছে, ওকে ফাইন, আমি যদি, এটা হচ্ছে আমাদের স্ট্রোক সাইজ বলা হয়। আপনি সেম প্রসেসে স্ট্রোক কালারে এসে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনার এই কালারটা ভালো লাগছে অথবা এই কালারটা ভালো লাগছে, আমার কিন্তু এটা সিলেক্ট করা হয়নি, সো আমি আগে ক্লিক করে সিলেক্ট করে নিব, দেন স্ট্রোকের অ্যারো চিহ্নতে যাব, অ্যান্ড যে কোনো কালারকে যদি আমি এদিক থেকে চেঞ্জ করতে চাই, দেখেন আমার সেই কালারটাই কিন্তু এদিক থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ছিল আমাদের স্ট্রোক কালার চেঞ্জের প্রসেস। ওকে, এখন এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার স্ট্রোক সাইজ। স্ট্রোক সাইজ যেমন আপনি যদি অ্যারো চিহ্নতে জাস্ট একটু ক্লিক করেন, ক্লিক করলে এখানে দেখেন 3 পিটি আছে, আপনি 3 পিটি বড় করবেন, আপনি 7 পিটি বড় করবেন, আপনি লাইক এটাকে 80 পিটি বড় করবেন, দেখেন এটা কিন্তু স্ট্রোক সাইজ, অর্থাৎ আপনি স্ট্রোক কালারটাকে কতটুকু বড় বা কতটুকু ছোট রাখবেন সেটাকে আপনি এদিক থেকে কন্ট্রোল করতে পারছেন। তো লাইক আমি এটাকে 2 পিটি রাখলে একটু চিকন হচ্ছে, আমি যদি এটাকে 0.25 করি তাহলে একদম চিকন হয়ে যাচ্ছে, দেখেন আমি যদি পেজের উপর একটা ক্লিক করি, দেখেন একদম চিকন একটা দাগ কিন্তু। সো আমি যদি এটার উপর আবার একটা ক্লিক করে আমি যদি স্ট্রোক সাইজটাকে এদিক থেকে বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমার স্ট্রোক সাইজটা বাড়তেছে। সো যখন আমি স্ট্রোক সাইজটাকে বাড়ালাম, আমি চাইলে কিন্তু আপনার আমার শেপটাকে এইভাবেও রাখতে পারি, অথবা আমি যদি চাই যে না ঠিক আছে আমি আমার ফিল কালারটাকে ওপেন করবো, সো আমি ফিল কালারে এসে যে কোনো একটা কালারের উপর ক্লিক করলে দেখেন আমার ফিল কালারও আছে, স্ট্রোক কালারও আছে। আমি যদি স্ট্রোকটাকে অফ করতে চাই, তাহলে এই যে নান অপশন, নানে ক্লিক করলে স্ট্রোকটা চলে যাবে। স্ট্রোককে যদি অন করতে চাই, আবার কালারের উপরে এসে জাস্ট এটার উপর ক্লিক করলে স্ট্রোকটা চলে আসবে, অ্যান্ড স্ট্রোক সাইজটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এই যে এরপরে এই সেম কাজটাই আমরা চাইলে এই যে এইখানে এসেও করতে পারবো, অর্থাৎ আমার টুল বারে এসেও করতে পারবো। তো আমরা এই বক্সটাকে দেখেছিলাম ফিল কালার, এবং নিচে যেটা আছে দেখেন এটা হচ্ছে স্ট্রোক কালার। আপনি যদি এই অপশনটার উপর ক্লিক করেন, দেখেন এটা কিন্তু বোঝাই যাচ্ছে স্ট্রোক কালার কেন, দেখেন মাঝে ফাঁকা চারপাশে কালার, অর্থাৎ এইটাই হচ্ছে স্ট্রোক কালার। সো আপনি যদি স্ট্রোক কালারের উপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেও আপনি কিন্তু এদিক থেকে আপনার কালারটাকে চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন। এই যে দেখেন স্ট্রোক কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এইটা গেল আমাদের ফিল কালার স্ট্রোক কালার অ্যাপ্লাই করার প্রসেস। কালারটাকে যদি আমরা নান করতে চাই বা অফ করতে চাই, অফ করতে পারবো। আমরা যদি স্ট্রোক সাইজটাকে কন্ট্রোল করতে চাই, আমরা চাইলে কন্ট্রোলও করতে পারবো। দেখেন তো কারো কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে বলতে পারেন। না স্যার, সবকিছু বুঝছি। না স্যার আচ্ছা, সমস্যা নেই। স্যার এভরিথিং ইজ ওকে স্যার। এরপরে আমরা যেটা করব, এখন আমরা একটু ফিল কালারটাকে আপাতত অফ করে দিই। সো ফিল কালার কিভাবে অফ করতে হয় এটা আমরা জানি, অর্থাৎ আমি আমার শেপটাকে জাস্ট সিলেক্ট করব, অর্থাৎ একটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে যদি আমি সিলেকশন টুলে থাকি। তো দেন আচ্ছা আমি, স্যার, একটা একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ধরেন স্যার, উপরে বর্ডার লাইনটা আর নিচের বর্ডার লাইনটা আমি আলাদা কালার দিতে চাচ্ছি, তাহলে সেভাবে সেটা কিভাবে দিব আর কি ভাই? আপনার এইটা হচ্ছে শেপের চারপাশে একটা কালার অ্যাপ্লাই হয়েছে, এক্ষেত্রে আপনি দুই রকমের কালার এখানে দিতে পারবেন না। যদি আপনি এইখানে আলাদা করে এই একটা লাইন মেক করলেন, আলাদা করে এই পাশে আরেকটা লাইন মেক করলেন, আলাদা করে আরেকটা লাইন মেক করলেন, সেক্ষেত্রে আপনি বিভিন্ন প্রকারের কালার দিতে পারবেন। বোঝাতে পেরেছি ব্যাপারটা আমি? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। সো আমি যেটা করবো, এবার আমরা ফিল কালারটাকে একটু অফ করে দিচ্ছি, এদিক থেকে অফ করে দিলাম, নাই নাই শুনুন নাই। এন্ড আমরা শুধু স্ট্রোক কালারটাকে দেখেন এখানে ওপেন করলাম। আচ্ছা, এটা এখন ডিলিট করবো কিভাবে এই শেপটা? এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এরপরে দেখেন আমরা এইটা ফিল কালার, এটা আমাদের স্ট্রোক কালার, এটা আমাদের স্ট্রোক সাইজ। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের স্ট্রোক স্টাইল। যেমন দেখেন আমি যদি একটু অ্যারো চিহ্নতে ক্লিক করি, এখানে কয়েকটা স্টাইল আছে। আমি যদি এই স্টাইলটাতে ক্লিক করি, দেখেন আমার স্ট্রোক স্টাইলটা চেঞ্জ হয়েছে, কিন্তু এদিক থেকে বেশ বোল্ড আছে, বাট এদিকে কিন্তু একটু চিকন হয়ে গিয়েছে। আমি আবার এটাকে সিলেক্ট করে আমি এদিক থেকে আমার এই স্টাইলটাকে চেঞ্জ করলাম, এবার দেখেন আমার কিন্তু এইদিকে একটু চিকন, এদিকে একটু বেশি চিকন, আবার দুই সাইডে একটু মোটা, মানে কি স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়েছে আমার। আমি যদি এদিক থেকে আসি, এইটা একটা স্টাইল দেখেন, এটা একটা স্টাইল। আমি যদি আসি, এইটা আমার একটা স্টাইল দেখেন, এটাও কিন্তু আমার একটা স্টাইল। সো এগুলো হচ্ছে আমার এক একটা স্টাইল জাস্ট
তো এই স্টাইলগুলো আপনি চাইলে এদিক থেকে অ্যাপ্লাই করতে পারেন। তো যাই হোক, এদিক থেকে আমরা নর্মালি এটাকে ইউনিফর্ম করে দিচ্ছি। ইউনিফর্ম করলে আমার নর্মাল যে স্টাইলটা থাকে সেটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে, এটাও বলতে পারেন যে এক একটা স্টাইল। এটা হচ্ছে ব্রাশ লাইব্রেরি। এটা পরবর্তীতে নয়ন স্যার আপনাদের ভালোভাবে দেখাবে, সমস্যা নাই। এটাও আপাতত এটাকে স্টাইলই ভাবেন, ঠিক আছে? এটাও স্টাইল। এখানে ব্রাশ লাইব্রেরি আছে, ব্রাশ টুলের কাজ টোটালি একটা ক্লাস থাকবে ব্রাশের উপর, তখন এই লাইব্রেরিটা আপনারা বুঝে যাবেন। বাট আপাতত এটা একটা স্টাইল মনে করেন। যেমন এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল, দেখেন এই যে একটা স্টাইল আপনার শেপের চারপাশটা এমন হয়ে গেল। ওকে, তো যাই হোক, এদিক থেকে আমরা এটাকে বেসিক করে দিচ্ছি। এটা আপাতত আপনাদের বোঝার দরকার নেই, নর্মালি থাকুক। এটা আপনারা এই স্ট্রোক স্টাইলটাকে ভালোভাবে অ্যাপ্লাই করবেন। তো এটাকে আমরা ইউনিফর্ম করে দিলাম। এন্ড এই দিক থেকে আমরা সাইজটাকে একটু জাস্ট বাড়িয়ে দিচ্ছি। তো এই ছিল হচ্ছে আমাদের আর আমার স্টিলের কাজ। ডিসপ্লেটা তো আমার এখানে আসতেছে না ল্যাপটপে, কি আসতেছে না? ডিসপ্লে আসছে। হুম, বুঝিনি। আর স্ট্রোকের পরে তারপরে মনে করেন যে যেটা ছিল ওইটা মানে পেজ বুঝাইতে যেটা ইউজ করে ওইটা আছে। দেন ওই যে আপনি ফার্স্টে যে ইউনিফর্ম, বর্তমানে যেটা ইউনিফর্ম দিয়ে রাখছেন ওইটা তো আমার এখানে আসতেছে না। আসে না তাই? হ্যাঁ, ভেরিয়েবল উইথ প্রোফাইল। আচ্ছা, এটা হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার করতে হবে, করে তারপরে হচ্ছে দেখতে হবে যে আপনার সফটওয়্যার আপনি কিভাবে সেটিংটা করে রাখছেন। সেটিংটা চেঞ্জ করলে এটা ঠিক হয়ে যাবে। এটা আপনি ওই যে সাপোর্ট ক্লাসে জয়েন করে নয়ন স্যারকে বলিয়েন, হ্যাঁ? সাপোর্ট ক্লাস কয়টার সময় স্যার? 7টা থেকে 7টা 45 হয়, এটা রেগুলার প্রতিদিনই হয়, 7টা থেকে 7টা 45 হয়। কোন লিংকে এটা ঢুকতে হবে যেটা দেওয়া আছে যে আমাদের এই ক্লাসের পাসওয়ার্ড ওই ওই লিংকে? না, দেখবেন সাপোর্টের জন্য মানে আলাদা একটা লিংক পোস্ট করা হয়েছে, সাপোর্ট ক্লাসের জন্য আলাদা একটা লিংক আছে। এটা আপনাদের গ্রুপে পোস্ট করা আছে সম্ভবত। ওইটা ফেসবুক গ্রুপে পোস্ট করা আছে না স্যার? আচ্ছা। স্যারের কথা বলতে স্যার একই এই লিঙ্কে স্যার। শুনেন, ক্লাস লিংক আলাদা, সাপোর্ট ক্লাস লিংক আলাদা, দুইটা লিংক দুই রকমের কিন্তু। ঠিক আছে, আপনারা গ্রুপগুলা একটু মেইনটেইন করবেন, গ্রুপগুলার পোস্টগুলা দেখবেন, ভাই তাহলে দুইটা লিঙ্কই দেওয়া আছে। স্যার এই গ্রুপ লিংক লেখা আছে ওইটা মনে হয়, তাহলে গ্রুপ লিংক ফেসবুকের। জানি না আপনাদের কিভাবে এটা পোস্ট করা হয়েছে, বাট হয়তো বা ওইটা ভাই ওখানে সাপোর্ট গেলেই দেখতে ক্লাসের লিঙ্কটা পারবেন। আলাদাভাবে পোস্ট করা আননেসেসারি কথা হয়েছে। না বলুন। আপনারা গ্রুপের পোস্টগুলো একটু ভালোভাবে পড়েন, আশা করি বুঝতে পারবেন এগুলো। আচ্ছা, ক্লাসের মধ্যে এগুলো আসবে না, হ্যাঁ? ক্লাসের মধ্যে এই জাতীয় কোশ্চেন কখনোই আসবে না। এটা ক্লাসের আগে অথবা পরে এই জাতীয় কোশ্চেন গুলো করতে হয়। তারপরে আমরা দেখি, এরপরে আমরা তো ইউনিফর্ম, তারপরে হচ্ছে স্টাইল দেখলাম। এরপর অপাসিটি, যেটা অপাসিটিটা বেসিক্যালি হচ্ছে আপনার ব্রাইটনেস এর মতো কাজ করে। লাইক কেমন? ধরেন এটাকে আমরা ফিল কালার দিয়ে দিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। আমি ফিল কালার দিয়ে স্ট্রোকটাকে আপাতত অফ করে দিচ্ছি। সো আমার অপাসিটির যে বিষয়টা আমরা বললাম ব্রাইটনেস এর মতো কাজ করে। এখন ব্রাইটনেস কেমন কাজ করে দেখেন। যেমন এইটার যে কালারটা, রেড কালারটা আমি পিওর রেড দেখতে পাচ্ছি, আমার অপাসিটি এখন আছে কত? 100। আমি যদি এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এদিক থেকে অপাসিটিটাকে কমিয়ে দিই, যত কমাবো দেখেন আমার রেড কালারটা আস্তে আস্তে মনে হচ্ছে ধূসর হয়ে যাচ্ছে। মানে আমার কালারের অপাসিটিটা কমে যাচ্ছে, অর্থাৎ ব্রাইটনেসটা কমে যাচ্ছে। সো আমি যদি অপাসিটিটাকে এদিক থেকে বাড়িয়ে দিই, আমি কিন্তু আবার আস্তে আস্তে আমার যে কালার, পিওর যে কালারটা, সেই কালারটা দেখতে পারবো। তো অপাসিটিটা বেসিক্যালি আমার ব্রাইটনেস এর মতো কিন্তু এখানে কাজ করতেছে। আশা করি এটাও বুঝতে পেরেছেন। আর এই দিক থেকে মোটামুটি কিচ্ছু আপনাদের দেখার দরকার নেই, ঠিক আছে? জাস্ট অপোজিটটাই বুঝেন আপাতত, আর কিচ্ছু দরকার নাই। এগুলো হচ্ছে যে শেপের সাইজ টাইজ এগুলা। তারপরে এটা গেল আমাদের রেক্টেঙ্গুলার। এতক্ষণ ধরে আমরা জাস্ট রেক্টেঙ্গুলার কালার প্যানেল, কিভাবে কালার চেঞ্জ করতে হয়, ফিল কালার, স্ট্রোক কালার, এই বিষয়গুলো আমরা দেখলাম। আচ্ছা, এরপরে আমরা এখানে বলছি কি, যে আমাদের কিন্তু একটা শেপের কি কি থাকে, বা কি দেখে আমরা বুঝবো যে এটা শেপ। অ্যাঙ্কর পয়েন্ট থাকে, পাথ লাইন থাকে। এখন আপনার অ্যাঙ্কর পয়েন্ট বা পাথ লাইন গুলো কিন্তু সরাসরি শো করে না। যেমন এইখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, দেখেন এই যে একটা, এই যে একটা, এই যে একটা পয়েন্ট আছে, এই যে একটা পয়েন্ট আছে, এই যে একটা পয়েন্ট আছে, এই যে একটা পয়েন্ট আছে। তো এই যে যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট না। এটা হচ্ছে যে আপনার ছোট বড় করার জন্য একটা বক্স, সেই বক্সের এক একটা কর্নার পয়েন্ট। এটা কিন্তু আপনার অ্যাঙ্কর পয়েন্ট না আপাতত। তো আপনার যদি অ্যাঙ্কর পয়েন্টকে শো করতে হয় বা অ্যাঙ্কর পয়েন্টকে দেখতে হয়, তাহলে আপনি কিভাবে দেখবেন এটা? এটা করতে হয়েছে, পাশেই দেখেন একটা টুলস আছে, ঠিক পাশেই, এটার নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। একটা ছিল কি সিলেকশন টুল। সিলেকশন টুল দিয়ে আমরা জানি যে মুভ করা, বড় ছোট করা, এই কাজগুলো করতে হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করা যায়? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি আমার শেপটাকে আমার মন মতো করে রিসাইজ করতে পারি বা মডিফাই করতে পারি।
রিসাইজ মিন্স যেমন আমার এক রকমের সাইজ আছে, আমি এটাকে চাচ্ছি যে এরকম ভাই তুমি থাকবা না, তোমাকে আমি পরিবর্তন করে ফেলবো, এইটাই তো বেসিক্যালি রিসাইজ। তো আমি ড্রেগ সিলেকশন টুল দিয়ে চাইলে এই রিসাইজটা করতে পারি। যেমন আমি যখন ড্রেগ সিলেকশন টুলে আসবো, দেখেন এবার কিন্তু আমার বক্সটা চলে গেছে, এবার কিন্তু আপনি চাইলে ছোট বড় করতে পারছেন না, আপনার কিন্তু বক্সটা চলে গিয়েছে, এবার কিন্তু শুধু 4টা কর্নার আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট। বাট আপনি যখন সিলেকশন টুলে আসেন, দেখেন দুইটা জিনিস একটু ভালোভাবে ফলো করেন, বুঝতে পারবেন। আমি কোথায় আছি? ড্রেগ সিলেকশন টুলে। আমি যদি এদিক থেকে সিলেকশন টুলে আসি, তাহলে দেখেন এই যে একটা পয়েন্ট আসতেছে, এই যে একটা পয়েন্ট আসতেছে, এক্সট্রা পয়েন্ট আসতেছে, এই যে একটা পয়েন্ট আসতেছে, এই যে একটা পয়েন্ট আসতেছে, এগুলা কি আমার শেপটাকে বড় ছোট করার জন্য। বাট আমি যখন ড্রেগ সিলেকশন টুলে আসবো, দেখেন আমার এক্সট্রা পয়েন্ট গুলো চলে গিয়েছে, এখন শুধু কিন্তু আমার অ্যাঙ্কর পয়েন্ট এবং পাথ লাইন দেখা যাচ্ছে। তো দুইটা টুলসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনি যখন আপনার ড্রেগ সিলেকশন টুলে আসবেন, এবার আপনি চাইলে আপনার অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে মডিফাই করতে পারবেন। কেমন? যেমন ধরেন আপনি যদি এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করেন, তাহলে আপনার এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হবে। এই অ্যাঙ্কর পয়েন্টটা যে সিলেক্ট কিভাবে বোঝা যায়, কেউ একজন বলতে পারবেন? দেখেন তো আইডিয়া করে। আমি বললাম যে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট আছে, এটা কিভাবে বোঝা যায় যে এটা সিলেক্ট আছে? এনিয়ন? এটা আর ওইখানে বক্সের ভিতরে একটা ডট স্যার আছে মনে কানেতে হয়। ওই যে একটা ইয়ের মতো দেখা যাইতেছে। এটা একটা ব্লু ডট কালার আছে হয়ে স্যার। আছে। রাইট। এটা ব্লু কালার এটা ব্লু কালার হয়ে আছে। হ্যাঁ, আমার এটা কিন্তু ব্লু কালার হয়ে গেছে, বাকিগুলা কিন্তু হোয়াইট কালার হয়ে আছে। আমি আর সবগুলা সাদা আর ওইটা শুধু ব্লু। আমি যদি এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করি, তাহলে কিন্তু এইটা সিলেক্ট হবে, বাকিগুলো দেখেন আবার চেঞ্জ। ওকে, তো এই প্রসেসে আমি চাইলে আমার অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে সিলেক্ট করতে পারি। এখন সাপোজ আমি যখন আমার এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করব, আমার এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হলো। যখন এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হলো, দেখেন আমি যদি চাই এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে জাস্ট আমি আমার শেপটাকে রিসাইজ করব, তো লাইক আমি এইভাবে এটাকে রাখলাম, আমি এইভাবে নর্মালি রাখলাম। দেখেন আমার ছিল কিন্তু রেক্টেঙ্গুলার, বাট এবার হয়ে গিয়েছে কিন্তু ত্রিভুজ। ওকে, আমার ত্রিভুজটা এইভাবে ভাল লাগতেছে না, আমি কি করলাম? এই অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে এনে ঠিক এইখানে রেখে দিলাম, দেখেন। আর এই অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে এনে আমি নর্মালি আবার এইখানে রেখে দিচ্ছি, এই অ্যাঙ্কর পয়েন্টের সাথে আমি এটাকে অ্যাডজাস্ট করে দিলাম, এন্ড অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা আরেকটু সোজা করে দিলাম। দেখেন এবার কিন্তু আমার একটা পারফেক্টলি ত্রিভুজ মেক হয়ে গেল। আচ্ছা, আমার এই ভালো লাগতেছে না, তো আমি কি করলাম? আমার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে আমি একটু লাইক এইখানে রাখলাম, দেন হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে আমি লাইক একটু এইখানে রাখলাম, দেখেন। এন্ড এইদিকে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে টেনে একটু এদিকে। আপনারা ক্লাসে এইভাবে যদি ক্লাসে ডিস্টার্ব করেন, তাহলে আপনাদের মিউট মানে রাখা ছাড়া তো উপায় নেই কোনো। আপনার এটা মিউট করে রাখেন। আপনাদের দেখেন ভাই, শুনেন, একটা বিষয় হচ্ছে কি, যে যেহেতু এটা আসলে আমার ক্লাস না, তো আমি চাচ্ছিলাম আপনাদের সঙ্গে একদিন একটু নর্মালি কথা বলে চলে যাব, কিন্তু আপনারা যদি এরকম করেন, একটা বিষয় হচ্ছে কি, যে মেন্টরি ক্লাস করুক না, আমি সবাইকে মিউট করে দিচ্ছি এখন। হ্যাঁ, স্যার একটা জিনিস ছিল, প্রশ্ন করার ছিল। বলেন। এই অ্যাঙ্কর পয়েন্ট এগুলা কি এক্সট্রা অ্যাড করা যায়? যেমন এখানে 4টা আছে বা আমি এক্সট্রা অ্যাড করলাম এরকম, করা যায়। একটু দেখাই যায় দেন। যায় ওগুলো সব আসবে সামনে। সবই আসবে, আস্তে আস্তে ধৈর্য ধরতে হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, দেখেন আপনারা স্যার আপনার কথা মানে কথা অনেক বেশি হচ্ছে, হ্যাঁ অনেক বেশি হচ্ছে এখন কথা। স্যার আপনার স্যার সাউন্ডটা আপনার কম। সাউন্ডটা একটু কম আসতেছে। এটা কি কোনো ডাইমেনশন আছে কিনা? ডাইমেনশন না বুঝতেছি না। স্যার কি কথা বলেই যাচ্ছে? না না না, সবাই mute থাকেন। স্যার আপনার সাউন্ডটা কম আসতেছে স্যার, কাইন্ডলি একটু দেখেন। আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন না আপনারা? এইবার ঠিক আছে স্যার, ওকে। এখন 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 স্যার মিউট করে স্যার দেন। স্ক্রিনে দেখা যায় না স্যার। স্যার শুনতে পাইছি স্যার। স্যার এখন সবারে মিউট করে দেন স্যার, দেন পরে আনমিউট করে। আচ্ছা, যাই হোক। ওকে, সো আমরা এখানে কি করছিলাম? অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে কন্ট্রোল করছিলাম। তো লাইক আমি জাস্ট কি করলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি নর্মালি একটু এখানে রাখলাম এনে, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি টেনে একটু এদিকে রাখতেছি। দেন হচ্ছে আমি সাপোজ এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে একটু এইখানে রাখলাম, আর এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে দেখেন, এইটাকে টেনে এনে আমি নর্মালি একটু এদিকে রাখতেছি। আমি এটাকে আরেকটু অ্যাডজাস্ট করার ট্রাই করব। সো এবার আমরা যেটা করি, অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি একটু এদিকে রাখি, দেখি কি করা যায়। আচ্ছা, আমরা এটাকে এইখানে রাখি, এইটাকে এইখানে রাখি। তো মানে বিষয়টা হচ্ছে কি, যে আমি এইখানে আসলে অ্যাঙ্কর পয়েন্ট ধরে ধরে মডিফাই করছি। তো লাইক দেখেন যে আমি এটাকে একটু এইখানে রাখলাম, এটাকে একটু এইভাবে রাখছি, এন্ড ফাইনালি আমি এটাকে একটু টেনে এনে এইদিকে রেখে দিলাম। দেখেন, আমরা যারা ব্রাজিলের খুব ভালো ভক্ত, তারা এই শেপটাকে চিনে থাকবো। নর্মালি দেখেন যে ব্রাজিলের পতাকায় কিন্তু
প্লাগের মাঝে এরকম একটা শেপ থাকে। ওকে, তো দেখেন আপনার ছিল রেক্টেঙ্গুলার, আপনি ভাই ওইটাকে ত্রিভুজ মেক করছেন, আপনি এখন ত্রিভুজ থেকে অন্য একটা শেপে কনভার্ট করে ফেলছেন। তো এইগুলো আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে কন্ট্রোল করে করে করতে পারছেন। ওকে, তো আপনি কোন টুলসে আছেন দেখেন, আপনি কিন্তু দিক থেকে ডিরেক্ট সিলেকশন টুলে আছেন। ডিরেক্ট সিলেকশন টুলে এসে আপনি যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে খুব সুন্দরভাবে এই যে মডিফাই করতে পারছেন, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেইভাবেই আপনার অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি টেনে হিসেবে একটু দেখবেন এবং এগুলো প্র্যাকটিস করবেন খুব ভালোভাবে। খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করতে হবে। যদি ভালোভাবে প্র্যাকটিস না করেন তাহলে এগুলার কিছুই বুঝবেন না, আপনার 2 দিন পরে এগুলো ভালো লাগবে না। বাট আপনি যখন রেগুলারলি এগুলো প্র্যাকটিস করবেন দেখবেন যে এইগুলা আপনার আস্তে আস্তে অনেক বেশি ভালো লাগবে দেখবেন। সো আমার একটা শেপ ছিল, আমি কিন্তু চাইলে এটাকে বিভিন্ন আকার আকৃতি করে ফেলতে পারছি আমার ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। এরপরে দেখেন এইখানে আরো সুবিধা আছে। কেমন? আচ্ছা, আমাদের শেপটা এমন ছিল তাই তো। তো এদিক থেকে আমি যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে যখন সিলেক্ট করব, দেখেন আমি সাপোজ এই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব আর এই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব, আমি যে অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করি না কেন, সাপোজ আমি এই অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলাম, দেখেন আমরা তো জানি যে অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে ধরে ধরে আমরা কন্ট্রোল করব। সো এই অ্যাঙ্কর পয়েন্টের পাশেই দেখেন একটা গোল চিহ্ন আসছে, যে একটা গোল চিহ্ন আসছে, এইটা দ্বারা আপনি আপনার কর্নারটাকে কার্ভ করতে পারবেন, মিন্স রাউন্ড করতে পারবেন। যেমন এটা কর্নার আছে, আপনি যদি এই পয়েন্টটাকে, অ্যাঙ্কর পয়েন্ট না কিন্তু, অ্যাঙ্কর পয়েন্ট ধরলে কিন্তু এটা মডিফাই হবে, হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট না, অ্যাঙ্কর পয়েন্টের ঠিক নিচেই দেখেন এই যে একটা ছোট্ট গোল চিহ্ন আছে, এইটাকে আপনি জাস্ট টেনে যদি সুন্দরভাবে নিচের দিকে নিয়ে আসেন, দেখেন এটা আপনার লাইনটাকে কার্ভ করে দিচ্ছে, দেখেন আপনার লাইনটাকে কিন্তু ও কার্ভ করে দিচ্ছে। আপনি এই অ্যাঙ্কর পয়েন্টে আসেন, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করেন, দেন হচ্ছে আবার যদি এইটুকু অংশকে কার্ভ করতে চান আপনি চাইলেই কার্ভ করে ফেলতে পারছেন। অর্থাৎ আপনার একটা শেপ ছিল, একটা শেপ ছিল যেটাকে কিন্তু আপনি বিভিন্ন স্টাইলে মডিফাই করছেন। আপনার এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে দেখেন, এটাকে যখন সিলেক্ট করবেন যে আপনার পয়েন্ট আপনি পেয়ে গেলেন, এটাকে আপনি কার্ভ করবেন, করে ফেলেন। সো আমি যদি এবার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে টেনে একটু এইভাবে লম্বা করে দিই, আর হচ্ছে আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে কেমন, যেমন ধরেন এই যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটাকে আমরা একটু কার্ভ করলাম হালকা, খুব বেশি না, দেন আমরা উম, এটাকে সিলেক্ট করে এটাকে আমরা একটু কার্ভ করছি। আর এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে নর্মালি আমি একটু টেনে এক্সট্রা বাড়িয়ে দিচ্ছি, আর অথবা আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে ধরে একটু কার্ভ করে হালকা করে, দেখেন আমার একটা মেসেজ বক্স কিন্তু তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ এই চিহ্নটা দ্বারা বোঝা যায় যে এটা হচ্ছে একটা মেসেজ বক্স, ব্যাপারটা হচ্ছে কিন্তু এরকম। সো আপনি এই কাজগুলো চাইলেই করে ফেলতে পারেন। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজটা কি আমরা বুঝতে পারছি? চ্যাট বক্সে সবাই একটু জানাবো, বুঝতে পারছি? বুঝতে পারছি ডিরেক্ট সিলেকশন টুলসটা। যারা শুধু প্রবলেম খুঁজবেন তারা কখনো ক্লাস বুঝবেন না, যারা ক্লাস বোঝার ট্রাই করবেন তারা দেখবেন যে কোনো প্রবলেমই পাবেন না। ঠিক আছে, আমি কথা বলছি, আপনারা অনেকে বলতেছেন স্ক্রিনটা ছোট করেন, সাউন্ডটাকে একটু বাড়ান, এগুলো হচ্ছে প্রবলেম ধরা। হ্যাঁ, যখন আপনি শুধু প্রবলেমই খুঁজবেন তখন আপনি ক্লাসের কিছু বুঝবেন না, শুধু আপনার প্রবলেমই খোঁজা লাগবে। তো এগুলো বুঝতে হবে, ব্যাপারগুলো সবসময় প্রবলেম খুঁজলে হবে না। আচ্ছা, তো এইটা গেল হচ্ছে আমাদের সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের কাজ। এরপরে একটা মজার বিষয় দেখেন, আপনি যখন একটা রেক্টেঙ্গুলার এই যে মেক করলেন, মেক করার পরে আপনি এটাকে কপি করতে পারেন। কি কিভাবে কপি করতে পারেন দেখেন, আপনি যদি কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে জাস্ট আপনার এই শেপটাকে ড্র্যাগ করে নিয়ে আসেন, দেখেন সুন্দর একটা কপি হয়। কিভাবে? আমি জাস্ট আমার শেপটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে অল্টার যখন চেপে ধরবো দেখেন আমার কার্সরের যে পয়েন্টটা ছিল এটা কিন্তু 2টা পয়েন্ট হয়ে যায়। দেখেন নর্মালি যখন আপনি থাকেন আপনার কার্সরের যে তীর চিহ্ন এটা কিন্তু একটা তীর চিহ্ন, বাট আপনি যখন কিবোর্ড থেকে অল্টার প্রেস করেন দেখেন এবার তীর চিহ্ন কিন্তু 2টা হয়ে গিয়েছে। আপনি অল্টার চেপে ধরে জাস্ট আপনার শেপটাকে টেনে যদি নিয়ে আসেন দেখেন একটা কপি আপনি পেয়ে যাচ্ছেন। এটা গেল একটা কপি করার নিয়ম। কিভাবে করলাম? অল্টার প্রেস করে জাস্ট টান দিয়ে নিয়ে আসলেই কপি হয়ে যাচ্ছে। এরপরে আপনি আপনার শেপটাকে সাপোজ সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি যদি দেখেন আপনার মেনু বারের এডিটে আসেন, মেনু বারের এডিট, এডিটে যদি একটু আসেন এদিক থেকে এই যে কপি নামে অপশন আছে, দেখেন শর্টকাট কি কন্ট্রোল সি, কন্ট্রোল সি। আপনি যদি কন্ট্রোল সি প্রেস করেন তাহলে কিন্তু এটা কপি হয়েছে, এবং আপনি যদি আবার এডিটে যান, এডিটে গিয়ে এটা পেস্ট,
যদি পেস্ট অপশনে ক্লিক করেন, এই যে দেখেন আরেকটা পেস্ট কিন্তু হয়ে যাচ্ছে। এই প্রসেসে কিন্তু আপনি কপি বা পেস্ট করতে পারছেন, অর্থাৎ আপনি অল্টার প্রেস করে টান দিলেই একটা কপি পেস্ট হয়ে যাচ্ছে। অথবা আপনি এটাকে সিলেক্ট করে যদি এডিটে যান, কপি শর্টকাট কি দেখেন কন্ট্রোল সি, আর পেস্টের শর্টকাট কি কন্ট্রোল ভি। অর্থাৎ আপনি যদি কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, দেখেন একটা পেস্ট কিন্তু হয়ে যাচ্ছে। এইটা গেলো একটা পেস্ট দেখেন। এরপরে এসে আমি যদি আবার এডিটে যাই, এখানে আমরা পেস্ট দেখলাম শর্টকাট কন্ট্রোল ভি, এরপর দেখেন একটা আছে পেস্ট ইন ফ্রন্ট। আমি যদি এটাকে কপি করি, দেখেন কপি করার পরে এডিটে আবার আসলাম, এবার আমরা যদি পেস্ট ইন ফন্টের উপর ক্লিক করি, জাস্ট ক্লিক করলাম, আমার কিন্তু এটা পেস্ট হয়েছে, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি না কেন? কজ অপশনটার নাম ছিল কি পেস্ট ইন ফ্রন্ট, অর্থাৎ এই শেপের, অর্থাৎ আমার যে শেপটা ছিল এই শেপের উপরেই কিন্তু এটা পেস্ট হয়ে গিয়েছে। আমি যদি নর্মালি দেখেন একটু কালার চেঞ্জ করি, আমার কিন্তু কালার চেঞ্জ হলো। আর আমি যদি উপরের শেপটাকে জাস্ট নর্মালি টান দিই, দেখেন আমার নিচের যে মেইন শেপটা কিন্তু ঠিকই ছিল। কজ এই শেপের যে কপিটা ছিল ওই কপিটা এইটার উপরেই কিন্তু পেস্ট হয়েছিল। আবার বিষয়টা আমরা বুঝি, দেখেন আমি যদি এই শেপটাকে সিলেক্ট করি, এডিটে যাই, কপিতে ক্লিক করি, এটা আমার কপি হলো। এডিটে যাই, যদি পেস্ট অপশনে ক্লিক করি, ডান পাশে শর্টকাট গুলো আছে, এগুলো মুখস্থ করে নেবেন। কন্ট্রোল ভি তে যদি আমি ক্লিক করি, অর্থাৎ পেস্ট নর্মাল পেস্টে ক্লিক করলে এই যে আমার পেস্ট হয়ে গেল, এটা গেল একটা পেস্ট। আমি যদি এডিটে যাই, এডিট আবার যদি এটাকে কপি করি, এডিটে যাই, আবার যদি পেস্ট ইন ফন্ট করি, পেস্ট ইন ফন্ট করলে কি হবে? এই শেপের উপরেই এটা পেস্ট হয়েছে। দেখেন আমি যদি কালারটা চেঞ্জ করি, ও সরি, আমার এই শেপটা সিলেক্ট ছিল, আমি এটাকে সিলেক্ট করি, এডিট, কপি, এডিট, পেস্ট ইন ফন্ট, এটার উপরেই কিন্তু পেস্ট হয়েছে। আমি যদি জাস্ট এদিক থেকে কালারটাকে চেঞ্জ করে দিই, আমার কালার চেঞ্জ হলো, বাট আমার নিচের শেপটা দেখেন অক্ষতই কিন্তু আছে। এরপরে এই শেপটাকে আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার এডিটে গেলাম, আবার কপি করলাম, আবার এডিটে আসলাম। এবার যেটা করব সেটা হচ্ছে পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন ব্যাক, পেস্ট ইন ব্যাকও করলাম, আমার কিন্তু এটা পেস্ট হয়েছে। দেখেন আমি যদি কালারও চেঞ্জ করি, কালারও চেঞ্জ করলাম, এদিক থেকে কিন্তু আমি কালারও চেঞ্জ করছি, দেখেন কিন্তু আমার কালারটা দেখা যাচ্ছে না কেন? কজ আমি যেটা পেস্ট করছি এটা কিন্তু আমার মেইন শেপের নিচে পড়ে গেছে। দেখেন আপনি মেইন শেপটাকে সরিয়ে ফেলেন, এই যে এটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই প্রসেসে আপনারা কপি বা পেস্ট করতে পারবেন। এই কপি পেস্টের বিষয়টা কি বুঝছেন নাকি বুঝেন নাই বলেন তো? অনেক কিছু আপনাদের মাথার উপর দিয়ে চলে যাবে। বুঝতে পারতেছি আমরা। আচ্ছা, না বুঝলেও সমস্যা নেই, আপনারা আপনাদের নয়ন স্যারকে এইগুলো নিয়ে আবার প্রচুর জ্বালাবেন, বুঝছেন? যদি না বুঝে থাকেন ওনাকে বলবেন যে ভাই বা স্যার আপনারা বা আপনি দয়া করে এই ক্লাসগুলো আবার একটু আমাদের রিপিট করান, যদি আপনারা এখন বুঝতে না পারেন। বাট চেষ্টা করবেন যে যেহেতু ক্লাস আমি নিচ্ছি, একটু বোঝার ট্রাই করবেন, তাতে নয়ন স্যারের সুবিধা, আপনাদেরও সুবিধা। এটা কে করতেছেন, এইগুলা কেন করতেছেন আপনারা? আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং বিষয় দেখি, দেখেন আমরা খুব বেশি কিছু কিন্তু দেখি নাই, হয়তোবা আমরা যেহেতু নতুন আমাদের কাছে এরকম হার্ড লাগতে পারে, বাট আমরা কিন্তু খুব বেশি কিছু দেখিনি আজকে, এবং আমরা খুব বেশি কিছু দেখবো না। আপনি যদি প্রথমেই অনেক বেশি করে খেয়ে ফেলেন তাহলে এই সমস্যা, আস্তে আস্তে নিবেন, আস্তে আস্তে শিখবেন, তাহলে এই জিনিসগুলো বেশি করে মনে থাকবে আপনাদের। এখন আমরা এদিক থেকে আজকে সিলেকশন টুল শিখলাম, ডিরেক্ট সিলেকশন টুল শিখলাম, ফিল কালার, স্ট্রোক স্টাইল, কিভাবে কপি পেস্ট করে এই বিষয়টা শিখলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। এই যে রেক্টেঙ্গেল এবং হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল, এই দুটো টুল প্রায় সেম, শুধু একটার হচ্ছে কর্নার থাকে, একটা হচ্ছে কার্ভ থাকে। যেমন আপনি যখন রেক্টেঙ্গুলারটাকে এখান থেকে মেক করবেন, দেখেন এটা, আর হচ্ছে আমি একটা রাউন্ডেড রেক্টেঙ্গুলার মেক করি, দুইটাকেই মেক করি এখানে। একটু যদি জুম করি বিষয়টা তাহলে সহজ হবে বুঝতে। একটা হচ্ছে কর্নার, একটা হচ্ছে রাউন্ড, একটা হচ্ছে কর্নার, একটা হচ্ছে রাউন্ড। সো যাদের এদিক থেকে রাউন্ডেড রেক্টেঙ্গুলারটা নাই তাদেরও কিন্তু কোনো সমস্যা নাই, কজ আপনি কিন্তু এটাকে কিভাবে রাউন্ড করতে হয় এটা কিন্তু শিখলেন মাত্র, তাই না? এটা কিন্তু মাত্র শিখছি আমরা। সো যাদের এখানে অনেকের হয়তো বা রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলটা থাকবে না, তো কোনো প্রবলেম নেই, যদি থাকে তাহলে তো ভালো। সো রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলটাকে যদি আপনি সিলেক্ট করে এদিক থেকে ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, আসলে আপনি আবার এদিকে ওর যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, যেমন এই যে যে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট,
এটা কিন্তু দুইটা অ্যাঙ্কর পয়েন্ট না, বেসিক্যালি এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে ভাগ হয়ে গিয়েছে। সো আপনি এই দুইটাকে একই সাথে সিলেক্ট করবেন এই যে এইভাবে, অর্থাৎ পেজের উপর থেকে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন এইভাবে সিলেক্ট করে দুইটা অ্যাঙ্কর পয়েন্টের উপর ধরবেন, তখনই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হচ্ছে, আর আপনি চাইলে এটাকে আরো সুন্দরভাবে এই যে রাউন্ড করতে পারছেন। দেখেন তো অনেক সুন্দরভাবে আসলে কাজগুলো করা যায়, এগুলো আস্তে আস্তে বুঝবেন আপনারা সবই। দেখেন আমি এই দুইটাকে সিলেক্ট করে এবার এগুলোকে একটু কর্নার করে দিব, দেন এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে একটু কর্নার করে দিব। And দেখেন আমার সুন্দর একটা শেপ কিন্তু এদিক থেকে মেক হয়ে যাচ্ছে। এই হচ্ছে জাস্ট বিষয় আমাদের। তো রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলটা হয়তো বা থাকবে না আপনাদের, না থাকলেও সমস্যা নাই, আপনারা রেক্টেঙ্গুলার টুল দিয়েই সেম কাজটা করতে পারবেন। এরপর যেটা আছে সেটা হচ্ছে ইলিপস। সো ইলিপস এর কাজটা কি? ইলিপস এর কাজটা হচ্ছে একটা সার্কেল মেক করা, একটা সার্কেল বা একটা রাউন্ডেড কোনো কিছু, রাউন্ডেড কোনো কিছু, শুধু সার্কেল না, রাউন্ডেড। সার্কেল এবং রাউন্ডেড দুইটা দুই রকমের কিন্তু। সার্কেল বলতে আমরা প্রপার একটা গোল বৃত্তকে বুঝি, আর রাউন্ডেড যেটা সেটা গোল হতে পারে, ডিম্বাকৃতি হতে পারে, বা আদার্স কোনো রাউন্ডেড স্টাইল হতে পারে। যেমন আপনি যখন এটাকে, আপনি যখন আপনার এদিক থেকে ইলিপসে আসবেন, ইলিপসে এসে আপনি শিফট অলটা ধরে যখন এটাকে মেক করবেন, দেখেন প্রপার রেশিও অনুসারে আপনি একটা রাউন্ডেড ইলিপ পাবেন। ওকে, প্রপার রেশিও অনুসারে কি প্রেস করব, শিফট এবং অল্টার ধরে যখন আমি এটাকে মেক করব, আমি কিন্তু পিওর একটা সার্কেল পাবো, পিওর একটা সার্কেল। আর আপনি যদি নর্মালি মেক করেন সেক্ষেত্রে অনেক সময় আপনার এরকম ডিম্বাকৃতি হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে, আপনি নতুন যেহেতু। বাট আপনি যদি একটু অ্যাডভান্স হন তাহলে দেখেন যে খুব বেশি প্রবলেম হবে না, এই জন্য আমি কিন্তু চাইলেই নর্মালিও করতে পারছি। তো যাই হোক, আপনি ইলিপস দিয়ে একটা রাউন্ডের যে কোনো কিছুই মেক করতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা আপনি যে কোনো কিছুই কিন্তু সহজেই মেক করে ফেলতে পারেন। দেখেন, ওকে, এই হচ্ছে আমাদের রাউন্ডেড এর কাজ। এবং এই যে যে শেপগুলো আছে, এই শেপগুলো কিন্তু আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কন্ট্রোল করতে পারবেন, যেহেতু আমি একটা টুলস দিয়ে আপনাদের রেক্টেঙ্গুলারের উপর কিন্তু ক্লাস নিয়েছি প্রায় 40 মিনিটের উপরে। কস এই একটা টুল যদি আপনি বুঝেন তাহলে বাকিগুলো আপনার জন্য ইজি। অর্থাৎ আপনি ইলিপসে আসলেন, আপনি ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, আপনি এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরেন, ধরে যদি এটাকে এই যে সুন্দরভাবে কন্ট্রোল করেন, দেখেন আপনার সুন্দর একটা কিউট শেপ কিন্তু এদিক থেকে যে মেক হয়ে গেছে। দেখেন জাস্ট সুন্দর একটা শেপ কিন্তু এদিক থেকে মেক হয়ে গেল। এটা হচ্ছে আপনাদের ইলিপসের কাজ। আপনি যদি দেখেন ইলিপসে আসেন, সাপোজ আমি জাস্ট এই যে একটা ইলিপস মেক করলাম, করার পরে আমি এদিক থেকে আমার ফিল কালারটাকে অফ করলাম, আমি স্ট্রোক কালারটাকে এদিক থেকে অন করব, সাপোজ আমরা স্ট্রোক কালারটাকে একটু অন করলাম, জাস্ট করে দেওয়ার পরে আমরা এবার যেটা করব, এই যে যে শেপটা আছে দেখেন, এই যে যে শেপটা আছে এটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করে কিভাবে কপি বা পেস্ট করতে হয় আমরা জানি। আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ইডিটে যাব, আমরা বারবার বলছি এগুলো মুখস্থ করে ফেলবেন। সো কপিতে যাবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, অর্থাৎ কন্ট্রোল এফ, অথবা আমি যদি ইডিটে যাই এদিক থেকে পেস্ট ইন ফন্ট, শর্টকাট কি কন্ট্রোল এফ, আমি পেস্ট ইন ফন্টের উপর ক্লিক করলাম। তাহলে কি হইলো, আমার শেপের উপরেই কিন্তু আরেকটা শেপ পেস্ট হয়েছে। এবার আমি যদি কিবোর্ড থেকে শিফট অলটা ধরে জাস্ট একটু ছোট করে দিই, একটু ছোট করে দিলাম, দেখেন এদিক থেকে নর্মালি একটু ছোট করে দিলাম, তাহলে এই শেপটা কিন্তু আমার ছোট হয়ে গেল। দেখেন একটা শেপ কিন্তু ছোট হলো। এখন আমি আবার যেটা করব সেটা হচ্ছে এই শেপটাকে দেখেন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ, অর্থাৎ এটা শর্টকাট, পেস্ট ইন ফন্টের শর্টকাট কিন্তু কন্ট্রোল এফ। আমি কন্ট্রোল এফ প্রেস করলাম বা পেস্ট ইন ফন্টে গেলাম, এখানে কিন্তু আমার আরেকটা পেস্ট হয়ে গেছে। এখন দেখেন আমি যদি কিবোর্ড থেকে জাস্ট নর্মালি শিফট, ওকে, শিফট প্রেস করে জাস্ট এই সাইডটাকে টেনে একটু বড় করে দিই, দেখেন আমি চাইলেই বড় করতে পারছি। আমি সাপোজ এই শেপটাকে আবার সিলেক্ট করলাম, ছোট শেপটাকে আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ, অর্থাৎ পেস্ট ইন ফন্ট করলাম, আবার শিফট প্রেস করে বাম সাইড থেকে টেনে আমি আমার শেপটাকে এইভাবে রাখলাম। দেখেন জাস্ট এইভাবে আমি মিশিয়ে দিলাম। দেন আমি আবার এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ, শিফট প্রেস করে শিফট অল্টার ধরে আমি যদি চাই বা নর্মালি শিফট প্রেস করে আমি এইটাকে আবার এইখানে মিশিয়ে দিলাম। সেম প্রসেস, আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দেন কন্ট্রোল এফ, অর্থাৎ পেস্ট ইন ফন্ট করে শিফট প্রেস করে এবার টেনে এই দিক থেকে এটাকে মিশিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু একটা ডিজাইন বা একটা ফুল বা কিছু একটা কিন্তু মেক হয়ে গিয়েছে। আমি চাইলে এগুলোর আবার সুন্দরভাবে কালার টালার করতে পারবো, এটা আস্তে আস্তে অ্যাডভান্সলি কাজ অনেক, বাট এটা কিন্তু চাইলেই আপনি মেক করে ফেলতে পারছেন। দেখেন, সো এটা কি মেক করা পসিবল আমাদের জন্য, কি মনে হয়? পসিবল এটা মেক করা? ওকে,
আচ্ছা, সো এগুলো আস্তে আস্তে একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা যদি কেউ ভালোভাবে শিখেন, সে কিন্তু বিভিন্ন ক্যারেক্টার মেক করতে পারবেন। আপনি ওই যে কার্টুন অ্যানিমেশন যে ক্যারেক্টার গুলো দেখেন, ওই ক্যারেক্টার গুলো কিন্তু চাইলে আপনি মেক করা কিন্তু আপনার দ্বারা পসিবল, যদি আপনি ইলাস্ট্রেটরটাকে ভালোভাবে জানেন, ইলাস্ট্রেটরটাকে যদি ধারণ করতে পারেন, ঠিক আছে। আপনি যে কোনো টপিক হোক না কেন, যে কোনো ক্লাসই হোক না কেন, আপনি সেটাকে চেষ্টা করবেন নিজের মধ্যে ধারণ করার। হ্যাঁ, শুধু মানে আপনি ক্লাস করলেন, আপনাকে আপনার মেন্টর বা আপনার টিচার কিছু হোমওয়ার্ক দিল, আপনি ক্লাস ভিডিও আবার পুনরায় কয়েকবার দেখে ওইটুকু করে দিলেন তাহলেই শেষ। ব্যাপারটা কিন্তু এরকম না। এটা আমি এটাকে মেক করা একটা ভাবে দেখাইছি। আপনি যদি দেখেন ইউটিউবে এই সেম জিনিসটাই নয়ন স্যার কিন্তু অন্যভাবে দেখাইতে পারবেন। এই সেম জিনিসটাই আরো সহজভাবে হয়তো বা ইউটিউবে অনেক ভিডিও থাকবে। ব্যাপারটা কিন্তু এরকম। তো এক একজনের শেখানোর কৌশল, এক একজনের বোঝানোর কৌশল কিন্তু এক এক রকমের। সো আপনারা ইউটিউব হোক, ফেসবুক হোক, এগুলোর প্রচুর ভিডিও দেখবেন। যেমন আজকে আপনি টপিক গুলো জানলেন যে আমার মেন্টর আজকে আমাকে এই টপিক গুলো করাইছে, তো সমস্যা নাই, এই জাতীয় টিউটোরিয়াল আমি ইউটিউবে গিয়ে আরো কয়েকটা দেখি। তাহলে কি হবে দেখেন, আপনি কিন্তু আরো বিশদ ভাবে এইগুলো জানবেন, আরো বিশদ ভাবে এইগুলো বুঝবেন। সো এইগুলা ট্রাই করবেন। হ্যাঁ, এইগুলা ট্রাই করবেন আপনারা। এরপরে যেটা আছে দেখেন, ইলিপসের পরে যেটা আছে সেটা হচ্ছে পলিগনাল টুল। আচ্ছা, পলিগনাল টুলের একটা বিশেষত্ব আছে। বিশেষত্বটা কেমন? আপনি যদি রেক্টেঙ্গুলার টুল মেক করেন তাহলে একটা কয়টা কর্নারের শেপ পাবেন? চারটা কর্নারের কোন একটা শেপ পাবেন। বাট আপনি পলিগনাল টুল দিয়ে চাইলে তিনটা কর্নারের একটা শেপ, পাঁচটা কর্নার, ছয়টা কর্নার, সাতটা কর্নার, আটটা, 10টা, আপনার যতগুলো কর্নার দরকার আপনি ততগুলো কর্নারের একটা শেপ মেক করতে পারবেন পলিগনাল টুল দিয়ে। যেমন আপনি পলিগনাল টুলে যদি আসেন, আসার পরে জাস্ট আপনি আপনার পেজের উপরে এসে, জাস্ট পেজের উপরে এসে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন পলিগনালের একটা বক্স আপনাকে দিচ্ছে। আমরা কি করলাম, পলিগনালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট পেজের উপরে এসে একটা ক্লিক করলাম। ক্লিক করলে আমাকে একটা বক্স দিয়ে দিচ্ছে, এখানে সাইডস লেখা আছে। এই সাইডসটাকে সাপোজ আপনি যদি 3 করে দেন এন্ড ওকে প্রেস করেন, তাহলে দেখেন আপনাকে একটা ত্রিভুজ মেক করে দিচ্ছে। আমরা স্ট্রোকটাকে অফ করে দিই, ফিলটাকে অন করে দেখেন আমাকে কিন্তু একটা ত্রিভুজ মেক করে দিল। এই যে আমি যদি এদিক থেকে পরিগণনায় আসি, আসার পরে আমরা পেজের উপর একটা ক্লিক করলাম। আমি যদি এখন ধরেন যে 5টা কর্নার লিখে এখানে 5 লিখলাম, ওকে প্রেস করলাম, দেখেন আমাকে একটা 5টা কর্নারের কিন্তু শেপ মেক করে দিয়েছে। এই যে আপনি গুনে দেখেন এখানে 5টা কর্নার পাবেন। এন্ড আপনি যদি এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুলে আসেন, এই যে দেখেন সুন্দরভাবে এটাকে কার্ভও করতে পারছেন। ওকে, এই যে জাস্ট সুন্দরভাবে কার্ভও করতে পারছেন। এটা দেখেন সবগুলো একই সাথে কার্ভ বা কর্নার হচ্ছে। আপনি যদি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করেন, লাইক আপনি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করলেন, দেন আপনার এই যে একটা পয়েন্ট আসলো, আপনি এই যে সুন্দরভাবে এটাকে কার্ভ করেন, দেখেন আপনার একটা কেকের বা পপকর্ন রিলেটেড কোনো একটা বক্স কিন্তু তৈরি হয়ে গেছে। আমি যদি এটাকে সুন্দরভাবে কালার টালার করি তাহলে এটা দেখতে কিন্তু ঠিক ওই রকমই লাগবে। বাট যেহেতু আমি একটা কালার রাখছি, ব্যাপারটা ওইরকম লাগতেছে না। বাট যখনই আমি এখানে 2টা বা 3টা কালার ইউজ করবো, সহজে কিন্তু আমার একটা বক্স তৈরি হয়ে যাবে। এইগুলোই হচ্ছে ক্যারেক্টার। তো আপনি কিন্তু চাইলে এই শেপগুলো খুব সুন্দরভাবে মেক করতে পারছেন। আপনি পলিগনাল টুলে আসেন, জাস্ট একটা ক্লিক করেন, আপনার 5টা কর্নারের শেপ দরকার হচ্ছে বা 6টা বা 8টা, ওকে আমি 8 লিখে ওকে প্রেস করলাম, দেখেন আমার এদিকে 8টা কর্নারে একটা শেপ চলে আসছে। এই যে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে আসি, আসার পরে আমি যদি এগুলাকে একটু কার্ভ করি, দেখেন আমি চাইলে সুন্দরভাবে এগুলা কিন্তু কার্ভ করতে পারছি। এই হচ্ছে জাস্ট আমাদের বিষয়, অর্থাৎ আমার যতগুলো কর্নারের শেপ দরকার আমি ততগুলোই কিন্তু মেক করতে পারছি। এটাকে আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টার্ট টুল। স্টার টুলটা হচ্ছে স্টার শেপ মেক করে দেয়। স্টার টুলের কর্নার গুলো আপনি মানে হচ্ছে কন্ট্রোল করতে পারবেন। পেজের উপর এসে ক্লিক করলে দেখেন এই যে পয়েন্টস আছে, আপনি যদি 5টা কর্নার রাখেন, ওকে প্রেস করলেন, আপনার এদিক থেকে 5টা কর্নারে কিন্তু একটা স্টার তৈরি হলো। দেখেন 5টা কর্নার একটা স্টার তৈরি হয়েছে। আমি লাইক এদিক থেকে স্টারে আসলাম, ক্লিক করলাম, আমি 8 লিখলাম, ওকে প্রেস করলাম, তাহলে আমার 8টা কর্নার একটা স্টার শেপ কিন্তু চলে আসছে। দেখেন যতগুলো আমার দরকার আর কি। এন্ড আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে এসে জাস্ট এগুলাকে যদি একটু কার্ভ করি, এই যে দেখেন আমার কিন্তু করোনা ভাইরাস মেক হয়ে গেল। ওকে, এই হচ্ছে আমাদের টুলস গুলোর কাজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ফ্লার্ট টুল। এই ফ্লার্ট টুলটা হচ্ছে একটা ইফেক্ট, এটা পরবর্তীতে আপনারা দেখবেন কোন একটা ডিজাইনে হোক, ফ্লার্ট টুলটা আপনাদের পরবর্তীতে দেখানো হবে। তো আজকে আমি জাস্ট আপনাদের এই টপিক গুলাই দেখাবো। এখন বলেন যে আপনাদের কি আমার উপর কোনো কোশ্চেন আছে কিনা, বা আজকের টপিক নিয়ে কি আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি লিভ নিতে চাচ্ছি, কজ আমার আরো একটা ক্লাস আছে যেহেতু। আর আপনাদের যাবতীয় যে প্রবলেম গুলো আছে আপনারা নোট ডাউন করে রাখবেন,
আপনারা কালকে সাপোর্ট ক্লাস আছে বা নেক্সট ক্লাসে আপনারা নয়ন স্যারের কাছ থেকে হেল্প নেবেন। ঠিক আছে, যে আমি কোন বিষয়গুলো করিয়েছি বা না করিয়েছি এই বিষয়গুলো আপনারা নয়ন স্যারের কাছ থেকে হেল্প নিতে পারবেন। বাট আমি মনে করি যে আপনারা যদি ক্লাস ভিডিওটা দেখেন এবং ক্লাসে যদি মনোযোগী ছিলেন, এমন যদি কেউ থেকে থাকেন, আশা করি তাদের কোনোভাবেই প্রবলেম হওয়ার কথা না। আরো যদি একটু ক্লাস ভিডিওটা দেখেন, একদম ইজি আপনারা দেখতে পারবেন। আর হচ্ছে ওই যে যে ভাইয়াটা কোশ্চেন করছিলেন অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে অ্যাড করবেন না করবেন, এগুলো আস্তে আস্তে জানবেন। কজ এখানে পেন টুল যখন আপনি শিখবেন তখন আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা শিখবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর হচ্ছে আর কি বলবো, ঠিক আছে, থ্যাংক ইউ। মোটামুটি আপনাদের সঙ্গে ক্লাস করে অ্যাটলিস্ট ভালো লাগে নাই খুব একটা, কথা আপনারা প্রচুর ডিস্টার্ব করছেন, বাট তারপরে থ্যাংক ইউ, আমাকে মোটামুটি হেল্প করছেন আপনারা। সো সবাই ভালো থাকবেন। যদি কোনোদিন আবার কোনো একটা ক্লাসের সুযোগ পাই আপনাদের, সেদিন আবার আপনাদের সঙ্গে কথা হবে। ঠিক আছে, আপনাদের যে প্রবলেম গুলো আছে আমি ক্লাস ভিডিওটা নয়ন স্যারকে শেয়ার করে দিব, উনি আপনাদের ড্রাইভে আপলোড করে দিবে, বা যেভাবে আসলে উনি ক্লাস ভিডিওটা দেয় ওইভাবেই আপনাদের দিয়ে দিবে, সমস্যা নেই। আর আপনাদের যে কোনো প্রবলেম হইলে আপনারা নয়ন স্যারের কাছ থেকে হেল্প নিন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আল্লাহ হাফিজ।